স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড অনেক বেশি রিস্কের। যে কোনো রকম ডিসিশন নেওয়ার আগে সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে নেবেন। স্টক আপ বাংলায় আপনাকে স্বাগত। আপনারা জানেন এই চ্যানেলটা আমার নতুন। আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে বিভিন্ন স্টক মার্কেটে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের মধ্যে দিচ্ছি এবং সেই খবরের এক্সপ্লেনেশনগুলো দিচ্ছি। তাই আমার মনে হয় এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের পরবর্তীকালে স্টক মার্কেটের যে কোনো রকম খবর, গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে কোনো অসুবিধা হবে না। আশা করছি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের ভিডিও। লাস্ট ভিডিও থেকে আজকের মধ্যে সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে খবরটা ছিল গোটা বিশ্বের জন্য, গোটা বিশ্বের স্টক মার্কেটের জন্য, সেটা হচ্ছে ট্রাম্প এবং তার ট্রাম্পের মধ্যস্থতায় ইরান এবং ইসরায়েল সম্পূর্ণ রকমভাবে সিজফায়ার করে দিয়েছে। ট্রাম্প অ্যানাউন্স করেছে যে 12 দিনের যুদ্ধ এখানে শেষ হয়েছে, সিজফায়ার কমপ্লিট হয়ে গেছে, 12 দিনের যুদ্ধ শেষ হয়ে গেছে। কিন্তু এখানে আমেরিকান অথরিটিরাই বলছে যে ট্রাম্প যেটা দাবি করেছেন যে নিউক্লিয়ার সাইট ইরানের সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, কিন্তু ট্রাম্পের বা পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বলছে এই অ্যাটাকের ফলে নিউক্লিয়ার প্রোগ্রাম কিছু মাস পিছিয়ে গেল, সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়নি। তো সুতরাং বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে দাবি, সেই দাবিকে আপাতত ট্রাম্পের দেশের ডিফেন্স এখানে ইন্টেলিজেন্স এজেন্সি মিথ্যে বলছে না সত্যি বলছে সেটা সময় বলবে। তবে ইন্টেলিজেন্স এজেন্সির মতে যে এই নিউক্লিয়ার প্রোগ্রাম এখনই শেষ হয়ে গেছে বলা যাবে না, নিউক্লিয়ার প্রোগ্রামে এখনও অনেক কিছু বাকি আছে। সো আগামী দিনে আরও বড় কিছু হলেও হতে পারে, অপেক্ষা থাকতে হবে আমাদের এবং পরবর্তীকালে ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। এই সংক্রান্তই আরও একটা খবর দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই ইরান ইসরায়েল যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে নমিনেট করা হচ্ছে নোবেল পিস প্রাইজের জন্য। ইউএস রিপ্রেজেন্টেটিভ বার্ডি কার্টার, একজন জর্জিয়া থেকে রিপাবলিকান, তিনি ডোনাল্ড ট্রাম্পকে অবভিয়াসলি এখানে নমিনেট করছেন নোবেল পিস প্রাইজের জন্য। এর আগে পাকিস্তানের তরফ থেকে একটা নমিনেশন এসেছিল, তারপরে ট্রাম্পের দেশের লোকেরাই এখানে ট্রাম্পকে নমিনেট করছে নোবেল প্রাইজের জন্য। তো ট্রাম্পের কি নোবেল প্রাইজ পাওয়া উচিত? আপনার কি মনে হয়? জানাতে ভুলবেন না কমেন্টে। ইরান ইসরায়েল যুদ্ধ থামার পরে যেটা সব থেকে বড় ঘটনা ঘটে গেছিল, যেটা ক্রুড অয়েলের দামে প্রচুর ডিসকাউন্ট হয়ে গেছিলো, প্রচুর দাম পড়ে গেছিলো। পড়ে যাওয়ার ফলে আজকে যখন আমি ভিডিও বানাচ্ছি, সেই ভিডিও বানানোর সময়তে ক্রুড অয়েল কিছুটা আপ রয়েছে, দেখতে পাচ্ছি আমি 1% মতন আপ রয়েছে, $65, এবং ব্রেন্ট ক্রুড $68 হয়ে এরকম 1.5% মতন আপ হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে এই দাম প্রায় 74 টাকা 76 টাকায় পৌঁছে গেছিলো, সেখান থেকে অনেকটাই সস্তা হয়েছে বলা যায়। পরবর্তীকালে এর ফলে সারা বিশ্বের যে কোনো রকম ফুয়েল সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, ফুয়েলের দামের সংক্রান্ত সেই সমস্যাগুলো কমতে পারে। তার পাশাপাশি আমরা যে ভালো খবর ভারতের জন্য দেখতে পাচ্ছি যে S&P ইন্ডিয়ার এই আগামী বছরে বা এই ফিনান্সিয়াল ইয়ারের যে জিডিপি রয়েছে, জিডিপি গ্রোথকে 6.5%-এ বাড়িয়ে দিয়ে বলছে, যেখানে ইন্ডিয়া তার 90% সমস্ত রকম ক্রুড অয়েল সংক্রান্ত জিনিস বাইরে থেকে কিনতে হয়, তবুও এখানে তাদের জিডিপি 6.5%-এ নিয়ে চলে যাচ্ছে, কারণ ক্রুড অয়েলের দাম কমে যাওয়ার জন্য। এই খবরের পরিপ্রেক্ষিতে ইরান ইসরায়েল সিজফায়ার, ক্রুড অয়েলের দাম কমা এবং S&P এই যে জিডিপি রেজ, এর ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা বড় র্যালি দেখা গিয়েছে। তো চলে আসবো সেই খবর সংক্রান্ত এবং ইন্ডিয়ান মার্কেট সংক্রান্ত খবরে আমি এবার চলে আসবো। ইন্ডিয়ান ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি, এটা আমার সকাল 11টার সময় রেকর্ডিং করার সময়, আজকে নিফটি 50 163 পয়েন্ট আপ রয়েছে, 25,207 পয়েন্টে রয়েছে। নিফটি ব্যাংক রয়েছে 162 পয়েন্ট আপ, 56,624, এবং নিফটি ফিন নিফটি যেখানে 28,829, অলমোস্ট 80 পয়েন্ট মতো আপ। সেন্সেক্স রয়েছে 82,603, 548 পয়েন্ট আপ। নিফটি মিড ক্যাপ রয়েছে 13,218, 70 পয়েন্ট মতন। তো ইন্ডিয়া ভিক্স অবভিয়াসলি এখানে 3% মতন পড়ে গেছে, প্রায় অলমোস্ট 3.5% মতন পড়ে গেছে, 13তে নেমে এসছে। সুতরাং বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া ভিক্স নামার সাথে সাথে মার্কেটে যে প্যানিক সেলিং হচ্ছিল, মার্কেটে যে প্যানিকটা হচ্ছিল, সেটা অনেকটাই কমে যাচ্ছে। ইন্ডিয়ান ভিক্সকে আমরা ফিয়ার ফ্যাক্টর বা ফিয়ার মিটার বলা হয় ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে। ইন্ডিয়ান ভিক্স যদি বাড়তে থাকে তাহলে মার্কেটে ভলাটিলিটি বাড়ে, প্যানিক বাড়ে। ইন্ডিয়ান ভিক্স যদি কমতে থাকে তাহলে বোঝা যায় যে ভলাটিলিটি কমছে এবং রিটেলারদের মধ্যে প্যানিকটা অনেকটাই কমে আসে। তাই ইন্ডিয়া ভিক্স কমে আসাটা একটা ভারতের মার্কেটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অবশ্যই এদিকে আমাদের আরও নজর থাকবে ইন্ডিয়ান মার্কেটের দিকে। পরবর্তী আমি
যখন আপডেটগুলোতে দিতে থাকবো তখন দেখবেন ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে আরও নতুন নতুন আপডেট অ্যাড হতে থাকবে। ইন্ডিয়ান মার্কেটের কথা বলতে গেলেই প্রথমে আমাদের কথা বলতে হয় যেটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট এবং ডোমেস্টিক ইনভেস্টমেন্টের বাইং সেলিংয়ের ওপর। আমরা গত 10 দিন ধরে কন্টিনিউয়াসলি দেখছি যে ডোমেস্টিক সেলিংয়ে এখানে ডোমেস্টিক ইনভেস্টমেন্টরা এখানে বাইং করছে। একটা দিন শুধু সেলিং হয়েছে, সেই দিনটা বাদ দিলে এখানে কন্টিনিউয়াসলি ডোমেস্টিক ইনভেস্টমেন্ট বাইং করছে এবং ফরেন ইনভেস্টমেন্টের মধ্যে বাইং সেলিং দুটোই হচ্ছে। তুলনামূলকভাবে বাইং ভালোই হয়েছে, সেল তুলনামূলকভাবে কম হয়েছে, যদিও বা 24 তারিখে একটা বড় সেলিং হয়েছে ফরেন ইনভেস্টমেন্টের তরফ থেকে, কিন্তু ডোমেস্টিক ইনভেস্টমেন্টের এই যে বাইংটা রয়েছে, এই 5200 কোটি টাকা বাইংটা 5266 কোটি টাকার সেলিংটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। ফলে ইন্ডিয়ান মার্কেটে আমরা কন্টিনিউয়াসলি গ্রিন আপটিক দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছে। আপাতত এই ফরেন ইনভেস্টমেন্টের যে বাইংটা রয়েছে সেটা কতদিন কন্টিনিউ করে সেটা অবশ্যই দেখার ব্যাপার রয়েছে। তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আগে যেমন ইন্ডিয়ান মার্কেট ফরেন ইনভেস্টমেন্টে বাই সেলের ওপর অনেক ক্ষেত্রে ডিপেন্ড করতো, কিন্তু এখন মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক এবং রিটেলারদের যে অ্যাগ্রেসিভ ইন্ডিয়ান মার্কেটে বাইং হচ্ছে, তার ফলে এদের যে সেলিংটা হচ্ছে, এই সেলিংগুলো এখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ফলে ইন্ডিয়ান মার্কেট কিন্তু যতটা পড়া উচিত ছিল যুদ্ধ বা এই সমস্ত খবরে প্যানিক হয়, ততটা কিন্তু ডাউন হয়নি, কারণ প্রত্যেকবার এখানে বাইংটা সামলে দিচ্ছে, ইন্ডিয়ান মার্কেটের স্ট্রং পজিশন আরও তৈরি করছে। ইন্ডিয়ান মার্কেটের জন্য এই মুহূর্তে যে সবথেকে বড় খবরটা রয়েছে সেটা হচ্ছে আরবিআই 1 লাখ কোটি টাকার রিভার্স রেপো একটা তৈরি করছে শুক্রবার দিনকে। এর ব্যাপারটা কি? এর ব্যাপারটা হচ্ছে আরবিআই প্রচুর লিকুইডিটি তৈরি করেছিল মার্কেটে, সেই লিকুইডিটি এখন অনেকটা বেশি হয়ে গেছে, তাই অ্যাবজর্ব করার জন্য 1 লাখ কোটি টাকা মার্কেট থেকে আরবিআই তুলে নেবে আস্তে আস্তে রেপো রেটের, রিভার্স রেপো রেটের মাধ্যমে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম লিকুইডিটি এখানে 3.62 লাখ করোড়ে চলে গেছিল জুন 13-এ, যেটা হাইয়েস্ট 3 বছরের মধ্যে। এই লিকুইডিটিকে কমানোর দরকার ইন্ডিয়ান ইকোনমিকে স্টেবল রাখার জন্য। সেখানে লিকুইডিটি সারপ্লাস অ্যাভারেজ হয় 2.76 লাখ করোড়, সেখানে 3.62 লাখ করোড় হয়ে গেছে। তার জন্য আরবিআই ঠিক করেছে যে আপাতত এখান থেকে 1 লাখ কোটি টাকা তুলে নেবে। তবে তার আগে আরবিআই কন্টিনিউয়াসলি অলমোস্ট 9.5 লাখ করোড় ব্যাংকিং সিস্টেমে লিকুইডিটি তৈরি করেছিল বিভিন্ন রেটের মাধ্যমে, রেট কাট, বিভিন্ন নীতি, সিআরআর রেট কাট, এগুলো বিভিন্ন মাধ্যমে অলমোস্ট 9.5 লাখ করোড় এখানে ব্যাংকিং সিস্টেমে ইনফিউজ হয়েছিল, যার ফলে এই সারপ্লাসটা তৈরি হয়েছে। মার্কেট ইকোনমি এবং মার্কেটকে স্টেবল রাখার জন্য আরবিআই এই 1 লাখ কোটি আপাতত মার্কেট থেকে তুলে নিচ্ছে। পরবর্তীকালে যদি আবার কোনো সমস্যা হয় অবশ্যই এই টাকাটা মার্কেটে ফিরে আসবে আরবিআইয়ের মতে। তাই এই ধরনের যে এই খবরগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় একটা ইকোনমিকে বোঝার জন্য, ইকোনমি বোঝার জন্য যে আরবিআই কি করছে। আরবিআই যেহেতু আমাদের ইন্ডিয়ান মার্কেটের বলা যায় একটা হোল্ডিং, মেন হোল্ডিং, তো তাদের যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলোর দিকে একটু নজর রাখলে ইন্ডিয়ান মার্কেটকে বুঝতে পারা অনেকটা সহজ হয়ে যায়। এই সপ্তাহে যে ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের আইপিও, যেখানে 700 থেকে 740 টাকা প্রাইস রেঞ্জ রয়েছে। 20খানা শেয়ারের একটা লট, ইস্যু সাইজ রয়েছে 12,500 কোটি টাকা। এই মুহূর্তে 14,000 টাকা মিনিমাম একটা লটের দাম পড়ছে এবং ম্যাক্সিমাম রিটেলাররা ইনভেস্ট করতে পারবে 1,92,400 টাকা 13টা লটের মাধ্যমে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে এইচডিবি ফিনান্সিয়াল, এইচডিএফসি ব্যাংকের একটা সাবসিডারি, সে অলমোস্ট 3,369 করোড় 141টা অ্যাঙ্কার ইনভেস্টারের থেকে অলরেডি টাকাটা তুলে নিয়েছে তারা। যেখানে আমরা দেখতে পাচ্ছি 4.55 করোড় ইকুইটি শেয়ার 740 টাকাতে কোম্পানি অ্যালট করেছে বিভিন্ন যে ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড, ব্যাংক, প্রাইভেট ব্যাংক, এদেরকে, ইন্স্যুরেন্স কোম্পানি এদেরকে, এছাড়াও ফরেন ইনস্টিটিউশন রয়েছে অনেকগুলি, তাদেরকে মোট এরকম 141খানা অ্যাঙ্কার ইনভেস্টরকে মোট 3,369 কোটি টাকার শেয়ার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে টাকার শেয়ার আইপিও হিসেবে আনছে তার 25% অলরেডি অ্যাঙ্কার ইনভেস্টররা নিয়ে নিয়েছে। তার মধ্যে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে ব্যাংক, মিউচুয়াল ফান্ড, ফরেন ইনভেস্টরদের মধ্যে এই আইপিও নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে। এখন আমাদের দেখার ব্যাপার যে এই আইপিওর পেছনে রিটেলারদের কতটা উৎসাহ রয়েছে। এই ভিডিও করার সময় আমি এইচডিবি ফিনান্সের যে ডিটেলসটা পাচ্ছিলাম সেখানে দেখা যাচ্ছে এইচডিবি ফিনান্সে এই মুহূর্তে 10% জিএমপি চলছে
10% জিএমপি মানে হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়ামে এইচডিবি ফিনান্সের যে শেয়ারটা রয়েছে এখন 10% আপে রয়েছে। যদি এই 10% জিএমপি কন্টিনিউ হতে থাকে তাহলে যখন মার্কেটে এই শেয়ারটা আসবে সেখানে 10% আমরা প্রিমিয়াম দেখতে পেতে পারি। তাই এখন এই এইচডিবি ফিনান্সের শেয়ার আপনি আইপিও হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। শুক্রবার পর্যন্ত আপনার কাছে টাইম আছে, ম্যান্ডেট কমপ্লিট করতে হবে আপনাকে বিকেল 5টার মধ্যে। অবশ্যই গোটা মার্কেটের মতন আমাদেরও নজর থাকছে এইচডিবি ফিনান্সের এই আইপিওর দিকে। এরপরে যে বড় খবরটা আইপিও সংক্রান্ত আমরা পাচ্ছি, যেখানে এনএসি তাদের অলমোস্ট যে আইপিও অ্যাপ্লাই করার কাজ কমপ্লিট করে ফেলেছে। জুলাই এন্ডের মধ্যে সমস্ত রকম কাগজ তারা জমা দিয়ে দেবে সেবিকে, এবং মনে করা হচ্ছে এই ফিনান্সিয়াল ইয়ারে Q4 এই এনএসির আইপিও আসতে পারে। মোস্ট অ্যান্টিসিপেটেড আইপিও এটা হতে চলেছে, যেখানে বোঝা যাচ্ছে যে Q4 মানে হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এই আইপিও আসতে পারে মার্কেটে। এবং এনএসি আইপিও অলমোস্ট 8 বছর ধরে আটকে রয়েছে বিভিন্ন কারণে। এনএসির আইপিও কেন মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ? কারণ আমাদের যখন স্টক মার্কেটে আমরা এখানে স্টক কিনতে যাই তখন আমাদের দুটো এক্সচেঞ্জের মাধ্যমে কিনতে হয়, একটা হচ্ছে বিএসি এবং একটা হচ্ছে এনএসি। তো বিএসি এবং এনএসির মধ্যে বিএসি অলরেডি মার্কেটে রয়েছে, লিস্টেড রয়েছে। বিএসি আমরা জানি গত 3 বছরে অস্বাভাবিক ভালো রিটার্ন দিয়েছে। সেখানে এনএসির এই আইপিওর জন্য প্রত্যেকটা ইনভেস্টর অপেক্ষা করে রয়েছে, কারণ আগামী দিনে আপনার এই ইন্ডিয়ান মার্কেট যত বড় হতে থাকবে তত বিএসি এবং এনএসি এই দুটো কোম্পানি বড় হতে থাকবে। কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরি ডুওপলি চলছে। সরকার নতুন করে আর এক্সচেঞ্জ আনবে না স্টক মার্কেট কেন্দ্রিক। তো এই স্টক মার্কেটে যা আপনাকে ইনভেস্ট করতে হবে সেটা আপনাকে বিএসি আর এনএসির মাধ্যমেই ইনভেস্ট করতে হবে। এছাড়া আপনার কাছে কোনো অপরচুনিটি নেই স্টক মার্কেটে ইনভেস্ট করার মতন। যদি আপনি কমোডিটি ট্রেড করেন সেক্ষেত্রে আপনার একটাই সিঙ্গেল শেয়ার রয়েছে, সেটা হচ্ছে MCX। সে হচ্ছে মনোপলি কোম্পানি। এই MCX এর মতনই মোট আমাদের 3টে এক্সচেঞ্জ হলো, সেটা হচ্ছে বিএসি, এনএসি, MCX। এই 3টে এক্সচেঞ্জের মধ্যেই আমাদের সমস্ত রকম স্টক এবং কমোডিটি ট্রেড হয়। তো স্টকে ট্রেড করতে গেলে আমাদের বিএসি, এনএসি বাইরে কোনো কোম্পানি নেই। তার জন্যই এতটাই বেশি ইম্পর্টেন্ট এনএসির এই আইপিওটা। এত দিন ধরে মানুষ অপেক্ষা করে রয়েছে এনএসির আইপিওর জন্য। তো এটা বলতে কোনো বাধা নেই যে এনএসির আইপিও যখন আসবে প্রচুর ডিমান্ড দেখতে পেতে পারি আমরা মার্কেটের মধ্যে। অনেক ইনভেস্টর এনএসি আইপিওর জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে Q4 এই ফিনান্সিয়াল ইয়ারের শেষেই Q4 আমরা এই আইপিওকে দেখতে পেতে পারি মার্কেটে। সিজ ফায়ার হওয়ার সাথে সাথে ইরান ইসরায়েল যুদ্ধে আমরা ডিফেন্স স্টকের মধ্যে একটা বড় কারেকশন দেখতে পাচ্ছি, যেখানে জিআরএসি, বিএমএল, বেল, কোচিন শিপইয়ার্ড অলমোস্ট প্রায় কেউ 7%, 8% করে ডাউন হয়ে গেছে। জিআরএসি আমরা দেখতে পাচ্ছি এখানে গত 5 দিনের মধ্যে অলমোস্ট 5% মতন ডাউন রয়েছে। তার পাশাপাশি যদি আমরা আরও এগিয়ে গিয়ে দেখি সেখানে আমরা দেখতে পাবো যে ভারত ডায়নামিক্স এবং কোচিন শিপইয়ার্ডেও প্রায় 5 দিনের মধ্যে 2% এবং ভারত বিডিএলে অলমোস্ট 5% ডাউন এসছে গত 5 দিনের মধ্যে। এর পাশাপাশি মাঝগাঁও ডক রয়েছে, আরও বিভিন্ন রকম যে ডিফেন্স স্টকগুলো রয়েছে, ডেটা প্যাটার্নস রয়েছে, এগুলো বিভিন্ন ডিফেন্স স্টকগুলো রয়েছে, তাদের মধ্যে একটা পতন দেখা যাচ্ছে সিজ ফায়ারের ফলে। যে আপাতত যুদ্ধ থেমে গেছে, সেই যুদ্ধ থেমে যাওয়ার ফলে এখানে একটা ডাউন বা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। এখন দেখার ব্যাপার যে এই প্রফিট বুকিংটা কতদিন ধরে হয়। মার্কেটের কিং, স্টক মার্কেট কিং রিলায়েন্সকে এখানে সিটি গ্রুপ বলছে তারা বুলিশ আউটলুক দিচ্ছে রিলায়েন্সের মধ্যে, যেখানে তারা টার্গেট প্রাইস 1690 টাকা করে দিয়েছে। এই মুহূর্তে স্টক প্রাইস চলছে 1470 টাকায়, সেখান থেকে তারা 1690 টাকা স্টক প্রাইসের টার্গেট প্রাইস দিচ্ছে। সিটির মনে হচ্ছে যে রিলায়েন্সে কন্টিনিউয়াসলি জিওর গ্রোথ রিলায়েন্সকে একটা বড় লেভেলে নিয়ে যেতে পারে এবং সিএজিআরে 16% ইবিটা বাড়তে পারে জিওর জন্য রিলায়েন্সে। তার জন্যই এখানে সিটি আরও বেশি গ্রোথ দেখতে পাচ্ছে রিলায়েন্সে। আজকে রিলায়েন্স যখন আমি এই ভিডিও রেকর্ড করছি তখন অলরেডি 1.29% আপ হয়ে রয়েছে। আমরা সবাই জানি যে জানুয়ারি মাসে প্রায় 1150 টাকার কাছাকাছি রিলায়েন্স নেমে গেছিলো, সেখান থেকে কন্টিনিউয়াসলি আপরাইজিং হতে 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 অলমোস্ট 1470 টাকায় চলে এসেছে রিলায়েন্স। তো মার্কেট যখন বড় হবে, মার্কেট যখন বড় বাড়বে তখন রিলায়েন্স অবভিয়াসলি বাড়বে, এটা আমরা নর্মালি দেখে এসেছি, কারণ এনএসির একটা বড় পার্সেন্টেজ হোল্ডিং রিলায়েন্সের হাতেই রয়েছে।
তো রিলায়েন্স বাড়লে মার্কেট বাড়বে, রিলায়েন্স বাড়লে গোটা ইন্ডিয়া বাড়বে, এটা আমরা সবাই জানি, এটা অস্বীকার করার কিছু নেই। তাই সিটি গ্রুপের যে এখানে ব্রোকারেজে যে বাইং এখানে দেখা যাচ্ছে, তারা 1690 টাকা পার শেয়ারে এখানে অ্যাভারেজ রিটার্ন দেওয়ার কথা বলছে রিলায়েন্সের তরফ থেকে। আরও একটা বড় কোম্পানি হচ্ছে টাইটান, টাটা গ্রুপের অন্যতম বড় কোম্পানি, যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কি গ্লোবাল ব্রোকিং ফার্ম, তারা বলছে এখানে টাইটানে অলমোস্ট 18% এই কারেন্ট মার্কেট প্রাইস থেকে 18% আপসাইড হতে পারে, 4150 টাকা পার শেয়ারের দাম হতে পারে টাইটানে। সুতরাং এই যে বড় বড় ব্রোকারেজ কোম্পানিগুলো, গোটা বিশ্বের তরফ থেকে ব্রোকারেজ কোম্পানিগুলো, তারা এই বড় কোম্পানিগুলোকেই এখান থেকে ইন্ডিয়ান বড় কোম্পানিগুলোকে বাইং এখানে দিচ্ছে এবং বাইং সাজেস্ট করছে। এগুলো যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ প্রত্যেকটা এই কোম্পানিগুলো জানুয়ারির যে কারেকশনটা এসেছিল সেখানে অনেকটা ডাউন হয়ে গেছিলো, সেখান থেকে এরা প্রত্যেকটা কোম্পানি আপসাইডে এখানে মুভ করা শুরু করেছে। তাই আপনার নজর অবশ্যই এই সমস্ত বড় কোম্পানিগুলোর দিকে থাকা উচিত। ইন্ডিয়া মার্টের আজকে শেয়ারে আমরা অনেকটা বড় এখানে আপসাইড দেখতে পেয়েছি 5.5%, কারণ ইন্ডিয়া মার্টকে নাভুমা বলছে যে 3800 টাকা তারা বাইং টার্গেট দিচ্ছে, 2650 টাকা সেখানে ডে হাই গেছিল আজকে, এবং এই কারেন্ট মার্কেট প্রাইস থেকে 3800 টাকা তারা বাইং অর্ডার দিচ্ছে নভুমার মনে হচ্ছে, এবং ইন্ডিয়া মার্টকে তারা রিডিউস থেকে বাইতে রেটিং দিয়ে দিয়েছে আপাতত। ভোডাফোন ইন্ডিয়ার যত গ্রাহক রয়েছে তারা অনেকটাই টেনশনে রয়েছে যে ভোডাফোন ইন্ডিয়ার আলটিমেটলি কী হবে, কারণ ভোডাফোন ইন্ডিয়া নিজে বলেছিল যে আগামী বছর জুন মাসের পর তাদের কাছে আর কোম্পানি চালানোর মতন ক্ষমতা নেই সরকার যদি সাহায্য না করে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলছেন যে ভোডাফোন ইন্ডিয়ার হয়েই তিনি কথা বলছেন যে ইন্ডিয়া কোনোভাবে একটা ডুওপলিকে এফোর্ড করতে পারে না মোবাইল সেক্টরে। মোবাইল সেক্টর বলতে কি, এখানে জিও এবং এয়ারটেল এবং জিও মিলে হচ্ছে ডুওপলি তৈরি হচ্ছে। ভোডাফোন এখানে অলমোস্ট এখানে অনেকটাই ডাউন হয়ে গেছে, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর মতে ডুওপলি ইন্ডিয়া এফোর্ড করতে পারবে না। সুতরাং এই খবরে ভোডাফোন প্রায় 3% মতন আপ হয়ে গেছে। 7 টাকা এই মুহূর্তে দাম চলছে ভোডাফোনের, কারণ ভোডাফোনের প্রচুর টাকা সরকারের কাছে এখনো দেনা বাকি আছে। সরকার যদি সেই দেনা ছেড়ে দেয় তাহলে ভোডাফোন এখান থেকে বেঁচে যেতে পারে, ভোডাফোন ইন্ডিয়া মনে করছে। কেন্দ্রীয় মন্ত্রী এই কথাতে ভোডাফোন এবং ভোডাফোনের গ্রাহকরা যথেষ্টই স্বস্তি পাবে। তবে আপনাদের কাছে লাস্ট একটাই অনুরোধ, এই ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসবো পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, আরও এক্সপ্লেনেশন নিয়ে, মার্কেটের নতুন খবর নিয়ে।